কাকিমা, আমাকে আরেকটু খেতে দাও। আমি সেই কবে থেকে বসে আছি। কাকিমা, কাকাবাবুকে বলো না কিন্তু, না হলে আমাদের এসব করা আর হবে না। জাম্বুরা খেতে খুব মজার। আমি রোজ আসব কিন্তু। আমি মলয়, ইন্টারে পড়াশোনা করি। পৌষ সংক্রান্তির দিন প্রায় সব বাড়িতেই পিঠেপুলি তৈরি করা হয়। পাটিসাপটার গন্ধে সারা বাড়ি মোমো করতে থাকে। এই পিঠেপুলি পরিচিতদের মধ্যে বিনিময় করে অধিকাংশ বাঙালি পৌষ সংক্রান্তি পালন করে। আমার এক দূর সম্পর্কের কাকিমা অসাধারণ পিঠেপুলি বানাতে পারে। তার হাতে তৈরি খেজুর গুড়ের সুস্বাদু দুধপুলি খাবার জন্য আমি প্রতি বছরেই পৌষ সংক্রান্তির দিন তার বাড়ি যাই। এবছরও ব্যতিক্রম হয়নি। তবে এই বছরের দুধপুলির স্বাদটা সম্পূর্ণ ভিন্ন পেলাম। এই রকমের দুধপুলি আমি জীবনে খাইনি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কাকিমার বয়স এই মুহূর্তে প্রায় ৪৫ বছর, কিন্তু সে এখনও সুন্দরভাবে নিজের যৌবন ধরে রেখেছে, যার ফলে তার বয়স ৩৫ বছরের বেশি মনেও হয় না। কাকিমার ২০ বছর বয়সী একটি অসাধারণ সুন্দরী মেয়ে আছে। মেয়েটির নাম নবনীতা। যদিও নবনীতা আমার খুড়তুতো বোন, অথচ ওর সৌন্দর্য দেখলে আমার মন ভরে যায়। এদিকে কাকিমাকে দেখে মুহূর্তের জন্যেও মনে হয় না নবনীতা তারই মেয়ে। কাকিমার গাছের জাম্বুরা যথেষ্ট বড় আর আকর্ষণীয়, মনে হয় অনেক সুস্বাদুও হবে। প্রায় ১ বছর হলো কাকুকে ব্যবসা সংক্রান্তে প্রায় বাহিরে থাকতে হয়। মনে হয় কাকু তাকে বেশি একটা সময় দিতে পারেন মা। এজন্য ইদানিং কাকিমা যেন আমার দিকে একটু বেশি টাকাতাকি মরার চেষ্টা করছে। কারণ আমি কাকুর অনুপস্থিতিতে যতবারই তার বাড়িতে গেছি, কাকিমা কোনো না কোনো অজুহাতে আমার কাছাকাছি থাকার চেষ্টা করেছে। আমার অবশ্য নবযুবতী নবনীতাকে কল্পনা করি, তাই আমি প্রায়শই ওদের বাড়ি যাচ্ছি। এবং নবনীতা যখনই আমার সামনে বসে আমার সাথে কথা বলে, আমি কামনার দৃষ্টিতে তাকিয়ে থাকি। কপাল ভালো থাকলে অনেক না বলা জিনিসের দেখা পাই। কাকিমা বাড়িতে প্রায় সময়ই পুরনো ফিনফিনে শাড়ি আর ব্লাউজ পরে থাকে। কাকিমার শাড়ির আঁচল অনেক সময়ই অগোছালো হওয়ার ফলে একটু অন্যরকম লাগে। কাকিমাকে এরকম দেখে মাঝে মাঝেই রাতে তার কথা কল্পনা করি। কাকিমার সাথে গল্প করার ইচ্ছে হয়, কিন্তু লোকলজ্জার ভয়ে অনুমতি ও সহমতি ছাড়া আমি নবনীতা অথবা কাকিমা কারোর দিকে এগোবার সাহস পাচ্ছিলাম না। এবছর পৌষ সংক্রান্তির কয়েকদিন আগে কাকিমা আমায় পিঠেপুলি খাবার জন্য আমন্ত্রণ করল। আমার মন কাকিমার হাতের তৈরি দুধপুলি পিঠা খাবার জন্য আগে থেকেই ছটপট করছিল। তাছাড়া নবনীতাকে দেখার আকর্ষণ তো ছিলই, তাই আমি এক বাক্যে কাকিমার আমন্ত্রণ স্বীকার করে নিলাম। ওই দিন আমি ঠিক সময়ে কাকিমার বাড়ি গেলাম। জানতে পারলাম নবনীতা নাটি তার কোনো এক বান্ধবীর বাড়ি গেছে এবং বিকেলের আগে ফিরবে না। নবনীতাকে দেখার ইচ্ছে পূরণ না হওয়ার ফলে আমার মনটা একটু ভেঙে গেল। কিন্তু তখন আমি ঘুণাক্ষরেও ভাবতে পারিনি এক নতুন বিস্ময় আমার জন্য অপেক্ষা করছে। কাকিমা খুব যত্ন করেই আমায় পিঠে ও পাটিসাপটা পিঠা খাওয়ালো। কিন্তু এই বছর কি হলো, কাকিমার হাতের তৈরি সুস্বাদু দুধপুলি তো পেলাম না। আমি কাকিমাকে জিজ্ঞেস করলাম, কাকিমা, এবছর দুধপুলি বানাওনি? আমায় খেতে দিলে না তো? কাকিমা রহস্যময় হাসি দিয়ে বলল, এবছর আমি তোমায় নতুন রকমের দুধপুলি খাওয়াবো, কিন্তু তার আগে আমি তোমার চোখ বেঁধে দেব এবং নিজে হাতেই তোমায় দুধপুলি খাওয়াবো। এই রকমের সুস্বাদু দুধপুলি তুমি কোনোদিন খাওনি। আমি ভ্যাবাচাকা হয়ে কাকিমার দিকে তাকিয়ে থাকলাম। কাকিমা একটা মোটা কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দিল, যাতে আমি কিচ্ছু না দেখতে পাই। কয়েক মুহূর্ত বাদে কাকিমা আমায় দুধপুলি খাবার জন্য হাঁ করতে বলল। মনে হয় কোনো সারপ্রাইজ দিবে। একটু পর কাকিমা আমার মুখে একটা বেশ বড় অথচ খুবই নরম সুস্বাদু পিঠা খেতে দিল। আমার মধ্যে ৪৪০ ভোল্টের বিদ্যুৎ বয়ে গেল। আকস্মিকভাবে বললাম, এটা কি? বন্ধুরা, তোমরা বুঝেছ তো কাকিমা আমাকে কেমন পিঠা দিয়েছে? আমি কাকিমার আওয়াজ শুনতে পেলাম। এই সম্পূর্ণ নতুন ধরনের দুধপুলি তোর কেমন লাগছে বাবু? এই রকমের দুধপুলি জীবনে খাসনি, ঠিক তো? আমি বললাম, এর আগে যত পিঠা দিয়েছিলে এটাই সবগুলো সেরা। এরকম পিঠা খাবার কথা আমি অনেক দিন ধরে তোমাকে বলবো বলে ভাবছিলাম, কিন্তু সাহস পাচ্ছিলাম না। কাকিমা বলল, অন্য বছরের দুধপুলি পিঠার চেয়ে এটা তো নিশ্চয়ই অনেক ভালো লাগছে, তাই তো? এখন নবনীতাও বাড়িতে নেই, তুই নিশ্চিন্তে পিঠা খা। তোর জন্য আরও হরেক রকমের পিঠা আছে। আমি স্বপ্নেও ভাবিনি এই রকমের পিঠা খেতে পাবো। এটা তো পিঠে বা পাটিসাপটার চেয়ে লক্ষ গুণ সুস্বাদু।
আমি কাকিমাকে আমার চোখের বাঁধন খুলে দিতে অনুরোধ করলাম, যাতে নিজ চোখে দেখতে পারি। কাকিমা হাসতে হাসতে বলল, আমি লক্ষ্য করেছিলাম তুই মাঝে মধ্যেই আমার দিকে আর চোখে তাকিয়ে থাকিস। আমি বুঝতে পেরেছিলাম তুই পিঠে খেতে চাস, কিন্তু বলতে পারছিস না। তখনই ঠিক করলাম আমি একদিন তোর মন মতো পিঠা দিব। এইবার আমি তোর চোখ খুলে দিচ্ছি, তুমি যতক্ষণ ইচ্ছে দেখতে পারিস। কাকিমা আমার চোখের বাঁধন খুলে দিল। চোখের সামনে কাকিমার এই নতুন রূপ আমায় মুগ্ধ করে দিল। কাকিমা আমাকে বলল, তোকে দুধপুলি পিঠা দিয়েছি, তুই আমাকে একটা পাটিসাপটা পিঠা খাইয়ে দে, অনেক ভালো লাগবে আমার। তোর কাকু সারা দিন ব্যস্ত থাকে, তাই সে কিছুই করতে পারে না। তোর সাথে সময় কাটিয়ে আমার একটু ভালো লাগছে। নে, এখন পাটিসাপটা পিঠা আমাকে দে। আমি খুব যত্নে একটা পাটিসাপটা পিঠা কাকিকে খাইয়ে দিলাম। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে কিছু বিষয় সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। এভাবে 50 মিনিট কেটে গেল। এদিকে ঘরটা এলোমেলো হয়ে গেছে। এক পাশে কাকিমা পেটিকোট পরে আছে, তো অন্য পাশে ব্লাউজ। কাকিমা বলল, তুই গিয়ে স্নান সেরে নে, আমি ততক্ষণে ঘর গুছিয়ে নিচ্ছি। তুই বের হবার পর আমি স্নানে ঢুকব। ওদিকে নবনীতার ফিরে আসার সময় হয়ে এসেছে। কাকিমার কথা শুনে আমি স্নান সেরে নিলাম। এরপর কাকিমাও স্নান সেরে ফ্রেশ হলো। কিছুক্ষণ বাদে নবনীতা বাড়ি ফিরল এবং আমার পাশে বসে পড়ল। নবনীতাকে দেখে আমার মন আনন্দে ভরে গেল। কাকিমা নবনীতাকে আমার সাথে কথা বলতে বলে ঘরের কাজের জন্য উঠে গেল। নবনীতা কোনোদিনই আমায় দাদা বলে সম্বোধন করত না, মলয় বলেই ডাকত। কাকিমা চলে যাবার পর নবনীতা ফিস ফিস করে আমায় বলল, মলয়, কেমন পিঠে খেলি? নতুন রকমের দুধপুলি পিঠা নিশ্চয়ই খুব উপভোগ করেছিস, তাই না? আমি ভ্যাবাচাকা হয়ে বললাম, হ্যাঁ, কাকিমা পিঠেগুলো খুব সুন্দর বানিয়েছে। নবনীতা বলল, আর ন্যাকামি করিস না তো, অনেকক্ষণ ধরেই তো পিঠা খেলি। আমি বন্ধুর বাড়ি গিয়েছিলাম ঠিকই, কিন্তু বন্ধু বাড়িতে ছিল না, তাই তখনই বাড়ি ফিরে এসেছিলাম। আমি জানলার ফাঁকা দিয়ে দেখলাম খুব আনন্দ নিয়ে দুধপুলি পিঠা খাচ্ছিস। আমি কোনো রকম বাধা না সৃষ্টি করে জানলার ফাঁকা থেকে সব কিছু দেখেছি। মলয়, তোকে আমি অনুরোধ করছি, তুই মাঝে মাঝেই আমাদের বাড়িতে এসে মায়ের সাথে একটু সময় কাটাস। আশা করি তাতে তুই আপত্তি করবি না। তবে একটা কথা, তোকে খুড়তুতো বোনের কথাটাও মাথায় রাখতে হবে। তুই নিশ্চয়ই আমার হাতে দুধপুলি পিঠা খেতে দ্বিধা করবি না। আমি মায়ের থেকে ভালো পিঠা বানাতে পারি। প্রথমবার নবনীতার মুখ থেকে এমন কথা শুনে আমি একটু হতবম্ব হয়ে গেছিলাম, তবে সাথে সাথেই নিজেকে সামলে নিয়ে বললাম, নবনীতা, তোর যখন সময় হবে আমাকে বলিস, আমি তখনই চলে আসব। এমন সুযোগ পাওয়া তো ভাগ্যের কথা। সেদিন ওদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়িতে চলে গেলাম। পরের দিন সকালবেলায় নবনীতা আমায় ফোন করে জানালো, কাকিমা বাপের বাড়ি চলে গেছে, অতএব আমি নির্দ্বিধায় তার বাড়ি যেতে পারি। তবে আসার সময় আমি যেন খানিকটা ভ্যাসলিন আর বিদেশি বেলুন নিয়ে যাই। আমি নবনীতার কথা মতো সব জিনিস নিয়ে তার বাড়িতে হাজির হলাম। ওই দিন নবনীতাকে আমি সম্পূর্ণ ভিন্ন রূপে দেখতে পেলাম। ওই সময় ও কাকিমার একটা নাইটি পরেছিল। নাইটিটা মনে হয় কাকাবাবু কাকিমার জন্য এনেছিলেন, কিন্তু কাকিমা হয়তো এটা আর ব্যবহার করে না। নাইটিটা সিল্কের হালকা রঙের ছিল, যে কারণে আলো ছায়ার উপস্থিতি চোখে বাঁধছিল। নবনীতা আমায় নিয়ে গিয়ে সোফায় বসালো এবং আমার পাশে বসে পড়ল। নবনীতা মুচকি হেসে বলল, সেদিন আমার হাতের পিঠা খেতে পারিসনি, আজ তোর জন্য সুস্বাদু দুধপুলির পিঠা তৈরি রেখেছি, দেখ তো পিঠাগুলো কেমন রে। আমি বললাম, গতদিনের থেকে অনেক সুস্বাদু লাগছে। আর কথা না বাড়িয়ে মনোযোগ দিলাম। মিনিট 20 যেতে না যেতে হঠাৎ দরজার কাছে গাড়ির শব্দ পেলাম। নবনীতা চমকে গিয়ে বলে, বাবা এসে পড়েছে মনে হয়। এরকম মুহূর্তে কেউ চলে আসার আমার খুব রাগ হলো। তড়িঘড়ি করে আমরা নিজেদের গুছিয়ে নিলাম। এরপর আমি সোফায় গিয়ে বসলাম আর নবনীতা দরজা খুলে দিল। সাধারণত উনি ব্যবসার কাছে দেরি করে ফিরতেন, তাই হঠাৎ এভাবে দুপুরে আসাটা আমাদের কাছে অস্বাভাবিক লাগল। নবনীতা বিস্ময় বলল, বাবা এত তাড়াতাড়ি এলো কেন? আমি শুধু চুপচাপ তাকিয়ে রইলাম। কাকাবাবু ভেতরে ঢুকে আমাদের দিকে ম্লান হেসে বললেন, কি রে মলয়, কবে এলি? আমি বললাম, আজ সকালেই কাকাবাবু। উনি মাথা নেড়ে নিজের ঘরে চলে গেলেন। আমরা ভেবেছিলাম হয়তো ক্লান্ত হয়ে শুয়ে পড়বেন, কিন্তু হঠাৎই দেখি তিনি ফোনে কারোর সঙ্গে অদ্ভুত মিষ্টি গলায় কথা বলছেন।
কথাগুলো ঠিক পরিষ্কার শোনা যাচ্ছিল না, তবে একসময় কানে এলো, আরে কালকে তো দেখা হলো না, আজ সন্ধ্যায় যেভাবেই হোক বেরোবো, তোমাকে না দেখে পারছি না। তাছাড়া বাড়িতে এখন ও নেই, আমাদের সুবিধাই হবে। আমি আর নবনীতা দুজনেই একে অপরের দিকে তাকালাম। চোখে চোখে বোঝা গেল আমরা দুজনেই একই জিনিস টের পাচ্ছি। নবনীতার মুখ গম্ভীর হয়ে গেল। সে আমার হাত ধরে টেনে ফিসফিস করে বলল, মলয়, শুনলি বাবা কার সঙ্গে কথা বলছে? আমি বললাম, হ্যাঁ, কিন্তু কিছু বলিস না এখন। আমরা চুপি চুপি বারান্দার পাশে গিয়ে দাঁড়ালাম। সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল উনি ফোনে হাঁটাহাঁটি করছেন। মাঝে মাঝে হেসে উঠছেন, আবার গলায় অদ্ভুত কোমল সুর ভেসে আসছে। যে মানুষটা সবসময় গম্ভীর মুখে আমাদের সামনে থাকেন, তাকে এরকমভাবে আগে কখনো দেখিনি। নবনীতা হালকা কাঁপা গলায় বলল, মলয়, মা তোকে নিশ্চয়ই অনেক কিছু বলেছে, কিন্তু বাবার এই দিকটা জানতিস? আমি মাথা নাড়িয়ে বললাম, না রে, একদমই না, আমিও অবাক হচ্ছি। এদিকে কাকাবাবু আমাদের কিছুই টের পাচ্ছেন না। তিনি নিজের ঘরে গিয়ে আয়নায় দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছেন, জামা বদলাচ্ছেন। একসময় আলমারি থেকে নতুন শার্ট বের করে আয়নায় দেখে নিলেন, যেন কারোর সঙ্গে দেখা করার জন্যই প্রস্তুতি নিচ্ছেন। কাকিমা একদিকে, নবনীতার অদ্ভুত টান অন্যদিকে, আর এখন কাকাবাবুর এই অদ্ভুত আচরণ, সব মিলিয়ে যেন বাড়িটা রহস্যে ভরে উঠেছে। নবনীতা আমার দিকে ঝুঁকে খুব নিচু গলায় বলল, মলয়, এটা যদি মা জানতে পারে তাহলে কেমন লাগবে ভেবে দেখেছিস? মা হয়তো একেবারে ভেঙে পড়বে। আমি ওর চোখের দিকে তাকিয়ে শুধু বললাম, এই বিষয়টা আপাতত আমাদের মধ্যেই থাকুক, সময় হলে ঠিক বোঝা যাবে কি করতে হবে। কিছুক্ষণ পর কাকাবাবু বাইরে বেরিয়ে গেলেন। কাকাবাবু বের হতেই নবনীতা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, মলয়, বাবাকে এভাবে ছাড়লে হবে না, আমি জানতে চাই উনি আসলে কোথায় যাচ্ছেন। আমি একটু ইতস্তত করছিলাম, কিন্তু কৌতূহলবশত আমি আর না করলাম না। আমার খুব জানতে ইচ্ছে হলো, বাড়িতে এত সুন্দর আকর্ষণীয় বউ রেখে কার সাথে দেখা করতে যাচ্ছেন কাকাবাবু। নবনীতা তাড়াতাড়ি তার স্কুটি বের করল, আর আমি পিছনে বসলাম। কাকাবাবুর গাড়িটা কিছুটা দূরে এগিয়ে যাচ্ছিল, আর আমরা যথাসম্ভব লুকিয়ে তার পিছু নিলাম। রাস্তাটা ফাঁকা ছিল, বাতাস আমাদের কানে শোঁ শোঁ শব্দ করছিল। প্রায় আধ ঘন্টা চলার পর দেখি গাড়িটা একটা ফার্ম হাউসের সামনে ঢুকে থামল। জায়গাটা নির্জন, চারপাশে গাছগাছালি আর বড় গেট। আমরা একটু দূরে স্কুটি লুকিয়ে রেখে ধীরে ধীরে এগোলাম। গেটটা আধখোলা ছিল, তাই ভেতরে উঁকি দিতে অসুবিধা হলো না। যা দেখলাম তাতে বুক কেঁপে উঠল। গাড়ি থেকে নামলেন কাকাবাবু। সেখানে আরেকটা সিএনজি রাখা ছিল, সেটা থেকে নামল পাশার বাড়ির রীতিকা কাকিমা। মুখে হালকা লাজুক হাসি, কিন্তু চোখে এমন এক উজ্জ্বলতা যা সব কিছু বলে দিচ্ছে। পরনে লাল সিল্কের শাড়ি আর মেহেরুন কালারে স্লিভলেস ব্লাউজ। রীতিকা কাকিমাকে দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। এই সৌন্দর্যেই কাকাবাবু মুগ্ধ হয়েছে তা বুঝতে বাকি রইল না। নবনীতা হঠাৎ বলল, দেখছিস তো, আমি জানতাম কিছু একটা আছে। আমি ওর কথায় শুধু হুঁ হুঁ করেই যাচ্ছি, কিন্তু মন ছিল রীতিকা কাকির দিকে। ওরা ফার্ম হাউসের ভেতরে ঢুকল। আমরাও সাহস করে কাছে গিয়ে জানালার পাশের থাই গ্লাসে চোখ রাখলাম। কাজটা একমুখী ছিল, ভেতরে সব দেখা যায়, কিন্তু বাইরের দিকে কেউ দেখতে পাবে না। ভেতরে যা চলছিল তাতে আমাদের চোখ স্থির হয়ে গেল। রীতিকা কাকিমা কাকাবাবুর খুব কাছাকাছি চলে এসেছে। সব কিছুতে যেন গোপন এক উৎসবের আয়োজন। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে কিছু বিষয় সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। আমি আর নবনীতার নিঃশ্বাস আটকে তাদের দেখছিলাম। আমি নবনীতাকে বললাম, এজন্যেই কাকাবাবু এখন আর তোমার মায়ের সময় দেয় না। কিন্তু নবনীতা আমার কথা শুনছে না, ভেতরের দৃশ্য দেখে অদ্ভুত আচরণ করছে। বিষয়টি বুঝতে পেরে আমিও ওকে নিয়ে বাড়ির পিছের স্টোর রুমে চলে গেলাম দুপুরের বাকি কাজ সম্পূর্ণ করতে। একদিকে কাকাবাবু আর রীতিকা কাকি, অন্যদিকে আমি আর নবনীতা। বেশ ভালোই কাটছিল সময়টা।